মির্জা শায়ান মুগ্ধ পর্ব ৩১ জান্নাতুল ফেরদৌস মিথিলা রাত ৮:৫৫। রাশিয়ার সবচেয়ে বড় সমুদ্র বন্দরের মধ্যে একটি বিগ পোর্ট সেন্ট পিটারবার্গ। আকাশের কালো মেঘেদের স্পষ্ট উপস্থিতি, ক্ষণে ক্ষণে গুড়গুড় করে শব্দ তুলছে তারা। ব্যস্ত সমুদ্র বন্দর, অদূরে দাঁড় করিয়ে রাখা বিশালাকার কার্গো জাহাজটি কেমন এক বিকট শব্দে হর্ন বাজাচ্ছে। সে শব্দে কেঁপে উঠছে বন্দরের আবহ। চারদিকে অগণিত সারি সারি কন্টেইনার, বাতাসে স্পষ্ট ভাসছে ডিজেলের কড়া গন্ধ। স্যুটবুট পরিহিত কয়েক জোড়া পা অনবরত পায়চারি চালাচ্ছে। হাত দুটো ক্ষিপ্ততায় মুষ্টিবদ্ধ হয়েছে কারো। গৌরবর্ণের মুখখানায় সে কি রাগ তাদের। কেউ কেউ পায়ের গতি বহাল রেখে তাদের দাঁত চেপে আওড়াচ্ছেন। হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন হিয়ার? ডিল সাইন করার কথা ছিল ঠিক রাত ৮:৩০। বাট নাও ইটস অলরেডি 9 PM। সে কোন জায়গার রাজা মহারাজা শুনি, যার কাছে আমাদের মতো ডিলারদের দেয়া সময়ের মূল্য নেই? তিতিবিরক্ত স্যালমন। ফর্সা মুখখানা রাগের তোড়ে লাল হয়ে উঠেছে কেমন। কয়েক কদম দূরত্ব সমুদ্রের অভিমুখে ঠায় দাঁড়িয়ে আছেন হ্যারি। পাশে দুটো কালো সুটকেস। মধ্যবয়স্ক হলেও মুখায়বে তেমন একটা বয়সের ছাপ নেই তার। সে কেমন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সমুদ্রের পানে। হাতে দুখানা বেশ দাম্ভিকতার সাথে গুজে রেখেছে প্যান্টের পকেটে। স্যালমন বলা প্রত্যেকটা কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে, তার মিটমিটিয়ে হাসছে সে। সময় পেরোলো মিনিট খানিক। একজোড়া বুট পরিহিত পায়ের মালিক এসে আলগোছে দাঁড়ালো হ্যারির পাশাপাশি। দৃষ্টি তার ঠিক সমুদ্রের জলে নিবদ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা স্মোকিং পাইপ। মৃদু গুড়গুড় শব্দ তুলে তামাক টানছেন তিনি। সময় নিয়ে বেশ কয়েক টান বসিয়ে পাইপের ডগাটা আলগোছে ঠোঁট থেকে নামালেন ভদ্রলোক। ঠোঁট দুটো আকারে গোল হয়ে মুখভর্তি ধোয়া ছাড়তে ছাড়তে বলে ওঠেন, স্যালমন একটু বেশি উঠছে না? ঠোঁটের কোনো অদ্ভুতভাবে বেঁকে গেল হ্যারির। দৃষ্টিতে আবির্ভাব ঘটল তাচ্ছিল্যের। যুবক খানিকক্ষণ স্থির থেকে আচমকা ভরা কণ্ঠে বুলিয়ে আওড়ালো, লাইনে নতুন তো, এখনও চিনিনি তার বাপকে, তাই এত লাফালাফি। সীমিত হেসে মাথা দোলালেন পাশে থাকা ভদ্রলোক। স্মোকিং পাইপখানা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে শব্দ তুললেন গুড়গুড়। এরই মধ্যে দুজন শুনতে পেলেন স্যালমনের তিতিক্ষী মেজাজের বলা বাক্য, ডিল ইজ ক্যান্সেল। আমি অমন কাণ্ডজ্ঞানহীন হিউম্যানের সাথে কোনো ডিল সাইন করব না। বাচ অফ এভরিথিং। মুহূর্তেই কপালে গোটাকতক ভাঁজ টানলেন ভদ্রলোক। শরীর বাঁকিয়ে শুয়ে ফিরলেন পেছনে। বা হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ডান হাত ধরে রাখলেন স্মোকিং পাইপ। স্যালমন গটগট পায়ে চলে যাচ্ছে। পেছন থেকে ভদ্রলোক তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, একটা কথা কি জানো স্যালমন? থামলো স্যালমনের ব্যস্ত পা দুটো। মুখাবে এক আকাশ বিরক্তির লেপ্টে ঘাটটা সামান্য বাঁকালেন তিনি। মুখ তুললেন না, টু শব্দটিও করলেন না। ভদ্রলোক এবার নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছেন। কণ্ঠে শ্লেষাত্মক ভাব টেনে বললেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভ্রুগোটায় স্যালমন অবাধ্যের ন্যায় পিছনে ঘুরে সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলেন, মানে? রহস্যময় বাঁকা হাসলেন ভদ্রলোক। ঠোঁটের দিকে পাইপ এগোতে এগোতে কেবল ঠোঁট ছোট্ট করে উত্তর দিলেন, আর একটু পর বুঝে যাবে। এহেন মোটা মোটা কথাগুলো মগজে ঢুকবে না স্যালমনের। উল্টো ভাঁজ গাঢ় হলো কপালের। যুবক খানিকক্ষণ ফোসফোস করতে করতে পা ছোটালো উল্টো পথে। এগোতে এগোতে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে নিজ গার্ডদের উদ্দেশ্যে বলল, চলো সবাই। মনিবের হুকুম পাওয়া মাত্রই ৬৩২ নাম্বার কন্টেনারটার পাশ থেকে একে একে ছুটে এলেন ২৫ জন গার্ড, হাতে মোটা মোটা পিস্তল। বেশভূষাও একই রকম। স্যালমনের প্রত্যেকটা খানিকটা এগোতেই তারা কেমন লেজ ধরলেন মনিবের। গুরুগম্ভীর মুখায়বে ছুটলেন তারা। ডাক নাম্বার ১৭ এর মূল গেটের সামনে এসে দাঁড়াতেই পা থামল স্যালমন সহ বাকিদের। বিশালাকার কেচি গেটটা ঝুলছে বড় সড়তালা, অথচ কিছুক্ষণ আগেও গেট ছিল সম্পূর্ণ খোলা। স্যালমন কটমট দৃষ্টি ছোটালেন কেচি গেটের দিকে। তবে সেথায় যে কেউ নেই, এতে এত এত দারোয়ান সব গেল কোথায় এটুকু সময়ে? স্যালমন তিতি বিরক্ত হুঙ্কার ছুড়ল এবার।
হু দ্য বাস্টার্ড, লক দ্য গেট, খোল বলছি। এলেন না কেউ। সেলমন বড্ড অবাক হলেন এই পর্যায়ে। স্পেনের নতুন লিন্ডা গ্যাংদের ডিল ওনাসে, সে হাতে এখন $450 মিলিয়ন ড্রাগস উপস্থিত, অথচ এরা কিনা তাকে সিরিয়াসলি নিচ্ছেই না। স্যালমন রাগ নিয়ে তাকালেন পেছনে, তবে পর মুহূর্তেই সকলের অমন পাত্তাহীন ভাব দেখে আকাশ থেকে পড়লেন সব গ্যাংস্টার। ইস, কি অপমান, কি অপমান! এসব নব গ্যাংস্টারকে কি না কেউই দাম দিচ্ছে না এখানে। এ জ্বালা কি আর প্রাণে সয়? সেলমন নাকের পাটা ফোলালেন বেশ, দু হাতে কোমরে ঠেকিয়ে কটমটাতেই পেছন থেকে ভেসে এলো দারুণের খ্যাক খ্যাক কণ্ঠ। হোয়াটস দ্য প্রবলেম? অমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? তখনই বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকালেন স্যালমন। চোখ মুখে এক রাশ আগুন লেপটে দাঁত কিরমির করে ফের হুঙ্কার ছুড়লেন। হাউ ডিয়ার ইউ কল টু মাই শার্ট বাস্টার্ড! এক্ষুনি গেট খোল, তারপর দেখাচ্ছি শার্ট কাকে বলিস। মুখ কুচকালো দারোয়ান, ভীষণ অনীহার অন্যত্র মুখ ঘুরিয়ে শুধালেন, এই গেট SMS না আসা অবধি খোলা হবে না। কজ এখানে যারা আসে তারা নিজ ইচ্ছায় এলেও এখান থেকে যেতে হয় SMS-এর ইচ্ছায়। সো চুপচাপ দাঁড়িয়ে থাকুন, হতভম্ব সেলমন। এতটা অপমান কোশ্চিনকালেও হয়নি গ্যাংস্টার মহাশয়, অথচ আজ দেখো কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। স্যালমনের রাগের পারদ আকাশ ছুঁই এ পর্যায়ে। যুবক আচমকা কোমরের পিঠ থেকে রিভলভার বের করে এনে তার নল ত্যাগ করলো দারোয়ানের ঠিক মাথা বরাবর। দাঁত খিচে ভয়ানক হুঙ্কার নির্দেশ জিজ্ঞাসা করলো, হু দ্য হেল ইজ দিস SM? কথাটা শেষ করার পর মুহূর্তেই পেছন থেকে ধেয়ে এলো হ্যারির গমগমে কণ্ঠ, তোর বাপ। তক্ষুনি ঘাড় বাঁকায় সেলমন। কপালে গোটাকতক ভাঁজ ফেলেই স্পষ্ট তার দৃষ্টি হয়েছে শুরু। সে কেমন সন্ধিহান গলায় ফের আওড়ালো, হোয়াই ডিউ মিন? মুচকে আসলো হ্যারি। চিকন ভ্রুদয় খানিক উঁচিয়ে সেলমনের পেছনে ইশারা করে আচমকা বলল, লুক বিহাইন্ড ইয়োরসেলফ। স্যালমন হতবাক, রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে ফের সম্মুখে তাকালেন। হাতে তার এখনও রিভলভার তুলে রাখা। সরু চোখে দেখছে সে অত্যন্ত শৃঙ্খলার বন্দরের মুখ্য গেট দিয়ে সারিবদ্ধভাবে ঢুকছে এক বহর মার্সিডিজ ব্রাঞ্চ। তারা নীরবে অনুসরণ করছে সম্মুখের রোলস রয়েলস গাড়িটিকে। প্রতিটা গাড়ির ভেতরে গাড়ির গতি তুলনামূলক বড্ড কম। সম্মুখের স্পেশাল এডিশনের রোলস রয়েলস ডাক নাম্বার 17 দিকে অগ্রসর হতেই দারোয়ান কেমন অস্থির হলেন। তৎক্ষণাৎ পকেট থেকে চাবি বের করে খুলে দিলেন তালা। অতঃপর এক বিশাল ধাক্কায় কেচি গেটটা খুলতেই হকচকিয়ে ওঠে স্যালমন। তড়িঘড়ি করে বন্দুক নামিয়ে সে সরে গেল পথ থেকে। এদিকে দারোয়ান সহ বাকিরা ঘাড় নুইয়ে রয়েছে ততক্ষণে। তবে স্যালমন এখনও ভ্রু কুচকে তাকিয়ে আছে সম্মুখে। তার গার্ডরাও ভারী অবাধ্য, প্রত্যেকে কেমন হাঁ করে তাকিয়ে আছে গাড়ির বহরের দিকে। রোলস রয়েলস গাড়িটা ধীরে সুস্থে ঢুকলো ডক নাম্বার 17-তে। খানিকটা সামনে এগিয়ে থামলো গাড়ির ইঞ্জিন। পিছু পিছু সবগুলো গাড়ি কেমন দাঁড়িয়ে পড়লো পরক্ষণে। মার্সিডিজ ব্র্যান্ড গাড়িগুলোর দরজা খুলে একে একে বেরিয়ে এলেন সশস্ত্র গার্ডস। প্রত্যেকে ঘেরাও করে দাঁড়ালেন সমুদ্র বন্দর। এদিকে একসাথে এত গার্ডদের উপস্থিতি দেখে চিন্তায় পড়ল স্যালমন। মস্তিষ্ক হুটহাট বেজে উঠল, কে এই SM? স্যালমন নিজ ভাবনায় নিমগ্ন। অদূরে চেয়ে আছেন এক দৃষ্টিতে। রোলস রয়েলসের ব্যাক সিটের দরজাটা খানিকটা খচ করে খুলে গেল কেমন। সেকেন্ড খানিক পরপরই সেখান থেকে বেরিয়ে এলেন সাদা কোট প্যান্ট পরিহিত এক যুবক। সে যে অ্যাডুইন কেমন গম্ভীর মুখে ঘুরে গেলেন ওপাশের দরজার দিকে। হাত বাড়িয়ে আলগোছে দরজাটা খুলে দিয়ে দূরে সরে দাঁড়ালেন যুবক। মাথাটা নুইয়ে এলেন নীরেল সঙ্গে সময় নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন মনস্টার। সেই চিরচেনা গেট আপ। স্যালমনের দৃষ্টি প্রশস্ত হলো এবার। নাক মুখ কুচকে ভাবলো, এমন উদ্ভট গেট আপে ডিল সাইন করতে কে আসে? মনের কোণে উত্থাপিত হওয়া এহেন দুঃসাহসিক কথাটুকু ভাগ্যিস জিভ ঘষে বেরোয়নি যুবকের। সে কেমন কপাল গুটিয়ে এগিয়ে গেল কাউন্টারের টেবিলের দিকে। বিশাল এক ভাবসাব নিয়ে মনস্টারকে পাশ কাটিয়ে চলে গেল আগে। বাকিরা হতভম্ব তার এমন কাণ্ডে। হ্যারি তৎক্ষণাৎ
অলক্ষের ঠোঁট কামড়ে বিড়বিড়ালো, শেষ। গ্যাংস্টার সব গ্যাংস্টার। স্যালমন নব গ্যাংস্টার। কয়েকদিন আগেই অর্ধশত মানুষ মারার রেকর্ড হয়েছে তার। এ নিয়ে অবশ্য যুবকের অহংকারের শেষ নেই। এহেন আত্ম অহমিকায় বোধ হয়ে মস্তিষ্ক ভ্রষ্টের ন্যায় আগ বাড়িয়ে গিয়ে বসল কাউন্টার টেবিলে। এদিকে তার এরূপ দুঃসাহসের তক্ষুনি বন্দুক উচালেন মনস্টারের গার্ডস। সঙ্গে সঙ্গে নামালেন স্যালমনের নির্দেশে তার গার্ডরাও উঠালেন বন্দুক। তবে কাণ্ড দেখো, সেখানে মনস্টার গার্ড এনেছে 200-এরও বেশি, সেখানে স্যালমন গার্ড এনেছে বড়জোর 25 কি 26। মনস্টারের গার্ডরা তক্ষুনি রাইফেলের ট্রিগার চাপল। মুহূর্তেই গুলিবর্ষণ ঝোরালো শব্দে কেঁপে উঠল চারপাশে। এক নিমেষে খতম হলো স্যালমনের সবগুলো গার্ড। তাদের এহেন করুণ পরিণতি দেখে দাঁত খিঁচল স্যালমন। এক প্রকার হিতাহিত জ্ঞান হারিয়ে তক্ষুনি বন্দুক উঁচিয়ে তাক করল মনস্টারের দিকে। কয়েক মুহূর্তেই থমকায় চারপাশ। টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা মাস্ক পরিহিত মানুষটা কেমন ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছেন দেখো। সে আদৌ হাসছে কিনা কে জানে, তবে তার শরীরটা খানিক দুলছে। স্যালমন দাঁতে দাঁত চেপে আওড়ায়, হু দ্য ফাক ইউ আর এস এম। এবার মাথা উঁচায় মনস্টার। এক মুহূর্ত স্থবির থেকে হাত উঁচিয়ে তার থেকে টুপিটা খুলতেই স্যালমন বন্দুক নাড়িয়ে হুঙ্কার ছুড়ে বলে, ডোন্ট মুভ। যুবকের মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া দাঁতের সনে পিষে গেল খানিক। অদ্ভুত শান্ত ভঙ্গিতে স্থির হয়ে মাথা থেকে টুপিখানা খুলে যেই না হাতে নিল অমনি ট্রিগার চাপতে উদ্যত হলো স্যালমন। চাবির রিংয়ে আঙুল ঘোরাতে ঘোরাতে তার দিকে টুপিটা ফেসপ্রি আকারে ছুঁড়ে দিল মনস্টার। এক মুহূর্তের জন্য থমকায় স্যালমন। টুপির ঝাপটায় চোখ দুটো কুচকাতেই মনস্টার সুযোগটুকু কাজে লাগালো। তক্ষুনি ওভাররোজে হাত ঢুকিয়ে কোমর থেকে নিজের রাশিয়ান SF-5 মডেলের বন্দুকটা বের করে এনে ট্রিগার চাপলো স্যালমনের বুক বরাবর। আর অমনি ঠাস ঠাস শব্দ তুলে গুলি ছুড়ল স্যালমনের বুকে। ঘটনার আকস্মিকতা হকচকায় সময় থোড়াই পেল স্যালমন। কেবল ঘাড় নামিয়ে বুকের বাঁ পাশে তাকাতেই দেখলো হৃৎপিণ্ড ছেদ করে লৌহ করাচ্ছে। শরীরটা বড় দুর্বল হয়ে যাচ্ছে তার। হাত দুটোর সামান্য রিভলভারের ভারটুকু সইতে পারছে না। সর্বাঙ্গ ঝিরঝির অনুভূতি হচ্ছে স্যালমনের। বেচারা তক্ষুনি হাঁটু ভেঙে বসে পড়ল ধুলো পড়া ফ্লোরে। আচমকা ঠোঁটের ফাঁক গলিয়ে কাশির দমকে বেরোলো লৌহুর তাজা রক্ত। দুর্বল স্যালমন জ্ঞান হারাচ্ছে ক্রমশ। ঝাপসা চোখে তাকাতেই দেখতে পেল কেউ একজন এগিয়ে আসছে তার দিকে। স্যালমন নিজের চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খুলে রাখার প্রয়াসে মতো। ততক্ষণে এক বলিষ্ঠ পুরুষ একদম মুখোমুখি এসে আচমকা পা উঠিয়ে রাখলো স্যালমনের বাঁ কাঁধে। বুটের শক্ত আর দাম্ভিক শোলের অবাধ্য জোরে কাঁধ নুয়ে যাচ্ছে স্যালমনের। বেচারা ব্যথায় কুঁচকে নিচ্ছে মুখ। সম্মুখে কঠিন মানব এখনও আলতো করে বন্দুক উঁচু করে নল ঠেকালো স্যালমনের মাথার তালু বরাবর। অতঃপর হিসিয়ে আওড়ালো, দ্য ফাকিং SM ইজ নান আদার ম্যান দেন দ্য গ্রেট রুচি কিং শ্যানো মনস্টার। আই হোপ ইউ আর হ্যাপি টু নো মাই আইডেন্টিটি। থমকায় দুর্বল স্যালমন। নিবু নিবু চোখ জোড়া খানিক উঁচিয়ে তুলতেই তার খুলি বরাবর একের পর এক ট্রিগার চাপলেন নির্দয় মানব। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেলে স্যালমনের মস্তিষ্ক। মনস্টার থামল না সময় নিয়ে। আলতো করে স্যালমনের কাঁধে থেকে পা নামিয়ে আনতেই ফ্লোরে লুটিয়ে পড়ল স্যালমনের নিস্তেজ দেহ। আশেপাশে ততস্থ সবাই। কেউ আর যেচে পড়ে চোখ তোলার অবাধ্য দেখালো না। হিংস্র মানুষটার তখন এক ঝটকায় পাশ থেকে একটা চেয়ার ঘুরিয়ে এনে স্যালমনের নিস্তেজ দেহটার ওপর রাখলো। অতঃপর সেথায় ভর দিয়ে বসলেন তিনি। পরক্ষণেই একটি স্যুট পরিহিত পা দুটো আলগোছে তুলে দিলেন টেবিলের ওপর। বাঁ হাতে সামান্য চুটকি বাজিয়ে আঙুলের ইশারায় কে জানে কি বোঝালো। তক্ষুনি একজন গার্ড কেমন ঝড়ের গতিতে ছুটে এসে ক্রুস্ট নিকারাগুয়ান সিগার আর লাইটার নিয়ে এসেই তিনি ঘাড় নুইয়ে হাঁটু কেটে বসলেন ফ্লোরে। অতঃপর
হাত দুটো উঁচিয়ে ধরতেই মনস্টার সেখান থেকে একখানা সিগারেট তুলে আলগোছে মাস্কের ওপর দিয়ে ঠোঁটের ফাঁকে গুজলেন। অন্য হাতে অত্যন্ত দক্ষতায় লাইটটা জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিল এক লম্বা টান। টেবিলের ওপর পা দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে হুকুম ছুড়ল, পেপারস নিয়ে আয়। তড়িৎ বেগে এগিয়ে গেলেন ডিলার্স। দুঃসাধ্য দেখিয়ে আগ বাড়িয়ে বসলেন না চেয়ারে, উল্টো দু হাত গেড়ে মাথা নুয়ে বসলেন মেঝেতে। প্রত্যেকে নিজ নিজ সুটকেস খুলে ড্রিলিং পেপারে আলগোছে উঁচিয়ে রাখলো টেবিলের ওপর। এদিকে মনস্টার ফুক বসাচ্ছে সিগারে। মেঘলা আকাশপানে হিংস্র দৃষ্টিযুগল তাক করে চেয়ে আছেন অনিমেষ। জ্বলন্ত সিগারের ধোঁয়াগুলো উঠছে সব। সে ধোঁয়ায় আড়লে আচমকা নির্দয় মানুষটারের মনস্পটে ভেসে উঠল সপ্তদশী নির্মল সুশ্রী মুখখানা। তক্ষুনি থমকায় মনস্টার। সে দৃষ্টিযুগলের হিংস্রতা সরে গিয়ে মুহূর্তেই সেথায় ভর করল একরাশ হতবাগতা। যুবক কেমন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ওই যে মাহির নির্মল সুশ্রী মুখখানা কেমন হাসছে তাকে দেখে। মনস্টার খ্যাত মুগ্ধ স্পষ্ট শুনছে মাহির কোকিলা কণ্ঠের গানটা। মেয়েটা কি সুন্দর খিলখিলিয়ে হাসছে। মুগ্ধ ভারী অবাক হলো। বিচক্ষণ মস্তিষ্কের আড়ালে তড়িঘড়ি করে অন্যত্র সরিয়ে ফের তাকালো আকাশপটে। তবে এবার আকাশ শূন্য, কোথাও মাহি নেই। যুবক বেশ বুঝলো তার আবারও হ্যালোসিনেশন হচ্ছে। নিজ অবস্থা টের পেয়ে দাঁত খিঁচল কেমন। ঘাড়টা খানিকটা এদিক ওদিক নাড়িয়ে মনোযোগ টানলো ডিল ফাইলে। অতক্ষণে অ্যাডউইন গম্ভীর মুখে এসে দাঁড়িয়েছেন মনস্টারের পাশে। নিজ উতুকে টেবিলে পড়ে থাকা পেপারগুলো আলতো বাঁকিয়ে এগিয়ে দিল মনস্টারের দিকে। মনস্টার কপাল গুটিয়ে হাত নিল কাগজগুলো। প্রত্যেকটা লেখা আলটো করে চোখ বুলিয়ে জেনা সিগনেচার জায়গায় কলমের খসখসে আগা বসাবে অমনি ফের মনস্পটে ভেসে উঠল সপ্তদশী পেল্লব মুখখানা। এরপরেও থমকায় মুগ্ধ। সপ্তদশী এবার গাল ফুলিয়েছে। বাম গালের টোলটা ভারী স্পষ্ট হয়েছে। দেখো, মাখনের ন্যায় গাল দুটো পটকা মাছের মতো ফুলে আছে। চোখের চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে। মুগ্ধের দৃষ্টি থমকেছে ফের। কপালের চামড়া শিথিল হচ্ছে ক্রমশ। হতভম্বতায় যুবকের আঙুল হচ্ছে নড়বড়ে। আঙুলের খসখসে ডগা কাগজ থেকে খানিকটা সরতেই পাশ থেকে অ্যাডউইন কেমন চাপা সরে ডেকে উঠল, মনস্টার। তখনই ফের ঘোর ভাঙল যুবকের। হতভম্বতায় চোখ সরিয়ে অ্যাডউইনের ওপর তাক করতেই মাথা ঝুঁকায় অ্যাডউইন। ভীত সন্তুষ্ট কণ্ঠে আওড়ালেন, মনস্টার সাইন করবেন না? তড়িৎ চোখ শক্ত করল মুগ্ধ। নিজ কৃতকর্মের বিরক্ত সে। এক হাতে ঘাড় ডলতে ব্যাপক অনীহা নিয়ে মুখ সই করল সবকটা কাগজে। পরক্ষণে তা অ্যাডউইনের মুখের ওপর ছুঁড়ে মেরে টেবিলের ওপর থেকে পা দুটো নামিয়ে দাঁড়ালো মনস্তার। চোয়াল শক্ত করে অ্যাডউইনকে পাশ কাটিয়ে চলে গেল সম্মুখে। একটু দূরে বন্দরের দ্বার। সমুদ্রের বিশালতার কাছে নিজের তুচ্ছতাচ্ছিল্য করার এক অপরূপ স্থান। মুগ্ধ গটগটিয়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো সেথায়। সিগারের একটু টান বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্র এবং আকাশের সংযোগ স্থলে। এদিক অ্যাডউইনের আনমনে হাতের কাগজগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে। তবে সিগনেচারের জায়গা এক অদ্ভুত লেখা দেখে ভ্রু কুচকে আসে যুবকের। সে তৎক্ষণাৎ ছুটন্ত কদমে এগিয়ে গেল মনস্তারের অভিমুখে। হাঁপাতে হাঁপাতে নিজের মধ্যে দুহাত দূরত্ব রেখে দাঁড়ায় অ্যাডউইন। খানিকটা ঢোক গিলে ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে, মনস্তার, আপনি সিগনেচারের জায়গায় হয়তো ভুল করে গোটা গোটা অক্ষরে চাশমিশ লিখেছেন। তৎক্ষণাৎ ভ্রু বাঁকিয়ে গোটালেন মাফিয়া বস। দাঁত খিচে পেছনে ঘুরতে ঘুরতে আড়ল, ফর দ্য ফাক আর ইউ সে। বাকিটা বলার আগে মাফিয়ার মনস্টারের দৃষ্টি আটকালো তারই দেওয়া সিগনেচারে। বেচারা অ্যাডউইন ভয়ে ভয়ে আগে ভাগে হাঁটু গেড়ে বসেছে ফ্লোরে। হাত উঁচিয়ে রেখেছে কাগজখানা। ফলে দৃষ্টিপাত হয়েছে সিগনেচারের অংশ। মুগ্ধের গুটিয়ে রাখা হৃদয় গুটিয়ে গেল আরও। চোয়ালের পেশি হলো টান টান। সে তখনই অ্যাডউইনের হাত থেকে একটানে ছিনিয়ে নিল কাগজগুলো। হন্য দৃষ্টিতে সবগুলো সিগনেচার এড়িয়ে চোখ বুলিয়ে দেখে সবকটির লেখা চাশমিশ। মুহূর্তেই কঠিন হলো মনস্তারের মুখখানা। সারা শরীর জ্বলে উঠল রাগে। দাও দাও করছে তার মাথার তালু। কঠিন মানব সহসা কাজগুলোকে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলল কেমন।
নতমস্তিষ্কে বসে থাকা অ্যাডউইন থোড়াই দেখলো তা। দেখলে হয়তো এতক্ষণে বুক চেপে ধরতো বেচারা। এদিকে মুগ্ধ ততক্ষণে পেপারসগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো মেঝেতে। কিছু কিছু ছেঁড়া অংশ গিয়ে পড়লো অ্যাডউইনের গায়ে। মুহূর্তেই থমকায় অ্যাডউইন। বোকার মতো চোখ ছানাবড়া করে তাকিয়ে রইল কেবল। মাস্টার্স এবার ঘুরে দাঁড়ালো। আগের ন্যায় সমুদ্রের পানে তাকিয়ে থেকে লম্বা লম্বা টান বসিয়ে সিগারে। প্রায় মিনিট খানেক যেতেই আবারও মানুষপাটে ভেসে উঠল মাহি। এবার আর মুগ্ধতায় ভুলেনি হিংস্র মানবটা। উল্টো দাঁত খিচি কিরমির করে আড়ল, তোর সমস্যা কি বান্দির মেয়ে? হুঠার চোখের সামনে ভেসে উঠছিস কেন? ডোন্ট ইউ নো আই অ্যাম এ ব্লাডি বিস্ট? নেক্সট টাইম চোখের সামনে ভেসে উঠলে একদম মেরে ফেলবো তোকে। আই রিপিট, একদম মেরে ফেলবো। মানুষ তার একা একা তৈরি বের করছে। তা দেখে শঙ্কিত অ্যাডউইন হাঁ করে তাকিয়ে আছে। কোনো কেমন ভেবে যাচ্ছে এক মনে, মনস্তারের কথা বলছে কার সাথে। কিউট, কিউটি। ছোট্ট খরগোশ ছানা পুরো ঘরময় দৌড়াচ্ছে কেমন, পিছু পিছু ছুটছে সপ্তদর্শী। এক নাগারে ডেকে যাচ্ছে তার কিউটিকে। তার খরগোশটাকে দেখো, শুনছেই না তার ডাক। মাহি দাঁড়িয়ে পড়ল হুট করে, হাঁপাতে হাঁপাতে কোমরের দুপাশে হাত রেখে বলল, কিউটি আই এম টায়ার্ড। দাঁড়াও। শুনল না কিউটি, উল্টো দরজার সামনে সামান্য ফাঁক ফোকর দিয়ে দৌড়ে পালালো করিডোরের দিকে। এহেন কাণ্ডে হকচকায় মাহি। তৎক্ষণাৎ কিউটিকে ডাক দিয়ে ছুটতে লাগলো পিছু পিছু। এগিয়ে এসে হাত বাড়িয়ে স্লাইডিং দরজাটা সামান্য খুলে করিডোরে উকি দেয় মাহি। কিউটিকে দেখা যাচ্ছে না কোথাও, গেল কে জানে। মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গেল, চাপা স্বরে ডাকলো, কিউটি কোথায় গেলে? বোবা প্রাণী প্রত্যুত্তর এলো না সাথে সাথে। সপ্তদশী পড়ল মহাচিন্তায়। বেচারা আবার কোথায় গেল কে জানে। মাহি ভয়ে ভয়ে বেরোলো ঘর ছেড়ে। ফাঁকা ফাঁকা কাপা কাপা কদমে প্রশস্ত করিডোরে হাঁটতে হাঁটতে ফের ডাকে, কিউটি। হাঁটছে মাহি, সারা গা কাঁপছে ভয়ে। সোনালি আলোয় ডুবে আছে চারপাশ। করিডোর দিয়ে খানিকটা এগোতেই হুট করে তার কর্ণগ্রহরে ভেসে এলো অতি পরিচিত গর্জন ধ্বনি, হু ডিড দ্যাট? থমকায় মাহির পা দুটো। ভয়ে কাঠ হয়েছে গলা। মন একবার ছুটে ঘরের দিকে দৌড়ে চলে যেতে চাইলেও আরেকবার ভাবছে কিউটির কথা। রাক্ষসটা যেভাবে গর্জন তুলেছে, পাছে না আবার তার খরগোশ ছানাকে তুলে একটা আছাড় মেরে বসে। মাহি শক্ত করলো নিজেকে, মনে মনে একরাশ সাহস জুগিয়ে এগোলো সিঁড়ির দিকে। গ্রাউন্ড ফ্লোরে চলছে তছনছ। মনস্টার হুট করে খেপেছে ভীষণ। আশেপাশের যত দামি দামি কাচের আসবাবপত্র আছে সব ইতোমধ্যেই ভেঙে চুরমার করেছে মহোদয়। এতে যদি রাগ কমতো তার। মানুষটা কেমন খ্যাপাটে ষাঁড়ের ন্যায় চাবুক চালাচ্ছে প্রত্যেকের গায়ে। বরাবরের হুঙ্কার তুলছে বাঘের ন্যায়। সপ্তদশী কাপা কাপা কদমে নামছে সিঁড়ি বেয়ে, তাকাচ্ছে এদিক ওদিক, খুঁজে চলেছে তার সখাকে। কিয়ৎক্ষণ বাদে হুট করে দেখা মিলল কিউটির। বেচারা কেমন গা গুটিয়ে বসে আছে গ্রাউন্ড ফ্লোরের কাউচে। মাহি হকচকায়। কিউটি এখন বিপদ সংকুল জায়গায়, তার যদি কিছু হয়ে যায় তো। সপ্তদশী তড়িঘড়ি করে নেমে আসে সিঁড়ি বেয়ে। এদিক খ্যাপাটে মুগ্ধের হিংস্র চাহনি আচানক আটকালো সপ্তদশীর প্রাণে। মাহি অস্থির পায়ে সিঁড়ি বেয়ে নামছে। সিঁড়ির নিচু ফ্লোরে অসংখ্য কাচের টুকরো, সেথায় পা পড়লে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে নরম পায়ের ত্বক। মাহি আপাতত সেদিকে থোড়াই খেয়াল আছে। মেয়েটা কেমন উদ্ভ্রান্তের ন্যায় নামছে দেখো। তার ডান পাটা যেই না সিঁড়ির বেয়ে ফ্লোরে পড়বে, অমনি একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা পেতে বসলো মেয়েটার পায়ের তলায়। সপ্তদশী থমকায়। হঠাৎ পায়ের গতি থামাতে না পেরে পা রাখলো শক্তপোক্ত হাতের তালুতে। হকচকিয়ে নজর ঝুঁকিয়ে তাকাতেই দেখলো এতক্ষণে পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালালেও হিংস্র মানব দ্য গ্রেট রুচিক্রিং ওরফে শ্যাডো মনস্টার তার সামনে কেমন হাঁটু গেড়ে মাথা নত করে বসে আছে। চলবে। মির্জা শায়ান মুগ্ধ পর্ব 31-এর দ্বিতীয় খণ্ড, জান্নাতুল ফেরদৌস মিথিলা। স্বয়ং দ্য গ্রেট রুচিক্রিং ওরফে শ্যাডো মনস্টার হাঁটু গেড়ে বসে আছে।
এহেন অকল্পনীয় দৃশ্য হতভম্ব সবাই। এতক্ষণ যাবৎ বোবার ন্যায় মেঝেতে লুটিয়ে থেকে মার খেয়ে থাকা লোকগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো, তাদের চোখ মুখে সে কি অবিশ্বাস্য ছাপ। এদিকে অ্যাডউইন কেমন হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। এক আধবার নিজ চোখকে বিশ্বাস করতে না পেরে সহসা দুহাত উঠিয়ে উল্টে পিঠ দিয়ে চোখ দুটো ডলে নিচ্ছে বেশ। তবে বালাই ষাট, এদের সম্মুখের দৃশ্য থোড়াই পাল্টালো। অ্যাডউইন কেমন অস্থির হয়ে যাচ্ছে ক্রমশ। রুচিক্রিংয়ের এহেন কাণ্ডকে এখন অবধি বিশ্বাস করতে পারছেন না সে। নিজ অক্ষে পুচকেই ধিক্কার জানাচ্ছে বারংবার। এতেও যদি স্বস্তি মিলত বেচারার। অ্যাডউইন অবচেতন মন ধরেই নিল সে স্বপ্ন দেখছে, তাই তো? নিজেকে এহেন ভয়ঙ্কর স্বপ্নের ডোর থেকে জাগ্রত করতে তড়িঘড়ি করে নিজ গালে চপাতে বসালো দুটো থাপ্পড়। কিন্তু ওমা, নিজ শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে মুহূর্তেই গালটা কেমন আপনা আপনি বেঁকে গেল অ্যাডউইনের। বেচারা হকচকিয়ে ফের তাকায় সম্মুখে। এবারেও দৃশ্যমান হলো একই দৃশ্য। অ্যাডউইন কাপা ঝোঁক গিলল পরক্ষণে, তক্ষুনি মাথা ঝুঁকিয়ে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। পর মুহূর্তেই গ্রাউন্ড ফ্লোরে সকল গার্ডস নিজেদের অস্ত্র নামিয়ে একইভাবে বসে পড়লো হাঁটু গেড়ে। স্বয়ং রুচি কিং যেখানে হাঁটু গেড়ে বসে আছে সেখানে তারা দাঁড়িয়ে থাকবে কোন সাহসে? তাছাড়া এহেন দুঃসাধ্য দেখিয়ে কেউ থোড়াই অকালে প্রাণ দেবে? স্বচ্ছ কাচের তৈরি মেঝেতে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট কাচের টুকরো। স্বচ্ছ তীক্ষ্ণ টুকরোগুলো গায়ে হলদেটে মৃদু আলো পড়ায় তা কেমন হীরার ন্যায় চিকচিক করছে। অথচ এরূপ ধারালো কাচের টুকরোর ওপর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে আছে মুগ্ধ। হাঁটু থেকে নির্বিকারে গড়িয়ে যাচ্ছে তাজা তাজা লৌহ। কিন্তু একটু সামনেই কাচের তৈরি শেষ সিঁড়িটাতে ওপর দাঁড়িয়ে আছে মাহি। ডান পাটা তখন তার এখনও মুগ্ধ নামক নির্দয় মানবের হাতের শক্তপোক্ত তালুতে দাঁড়িয়ে আছে। যুবকের ডান হাতের পিঠ গিয়ে ঠেকেছে কাচের টুকরোগুলোর ওপর। ফর্সা হাতখানায় চামড়া ফেটে বেরোচ্ছে উষ্ণ লৌহ। ভীত সপ্তদর্শীর ক্ষুদ্র কায়া কাঁপছে ভীষণ, পায়ের নরম হাড় টলমল করছে। সর্বাঙ্গে এক অদ্ভুত শিশিরানি অনুভূত হচ্ছে কেমন যেন। সুশ্রী মুখখানা লেপটে গেছে ভয়। সপ্তদর্শী নড়ে চড়ে পা চড়াতে গেলেই সম্মুখের যুবক একবার মুখ তুলে তাকালো তার দিকে। মুহূর্তেই ফরকায় মাহি। যুবকের ধীর চোয়াল কেমন শক্ত হয়ে আছে। দাঁতের দাঁত চাপায় ভয়ানক আওয়াজ শব্দ কানে যাচ্ছে মাহির। ফর্সা কপালের রগগুলো বেশ স্পষ্টতর আজ। তার বাদামি চোখজোড়া যেন আগুন ঝরছে এক মুহূর্তে। সেই অগ্নি দৃষ্টিযুগলের শনে চোখাচুকি হতেই বুক মোচড়ে ওঠে মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলে নেয় বার কয়েক। নিজের খানিক সামনে নিয়ে কান দুটেকে বকা খাওয়ার জন্য প্রস্তুত করতেই যাবে অমনি ঝট করে এক পা উঠিয়ে পা সরিয়ে দেয় মুগ্ধ। এহেন অতর্কিত কাণ্ডে টলমটলে মাহি। ক্ষুদ্র দেহটা এক পায়ে খুব একটা ভর দিয়ে থাকতে না পেরে যেই না হেলে পড়বে ঠিক তখনই হিংস্র থাবা এসে আচমকা চাপ বসালো তার কুণ্ঠায়। হকচকায় সপ্তদর্শী। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট ব্যথাতুর শব্দ তুলে পরক্ষণেই কণ্ঠদেশের ব্যথায় কুঁচকে নেয় মুখ। এদিকে সামনে থাকা রূঢ় মানব কেমন কটমট করছে। জখম হওয়া হাতখানা দিয়ে সপ্তদর্শীর কোমল কণ্ঠা চেপে ধরায় মেয়েটা মোমের ন্যায় মোলায়েম ত্বকে লেপ্টে আছে তার উষ্ণ লৌহ। মাহি কাতরাচ্ছে ব্যথায়। তা দেখে থোড়াই মন গলল যুবকের। সে কেমন সাপের ন্যায় ফোঁস করে শব্দ তুলে হাতের জোর বাড়িয়ে বজ্রধ্বনিতে আওড়ালো, ইউ বিচ! হাউ ডেয়ার ইউ কাম আউটসাইড উইদাউট মাই পারমিশন? এটা তোর বাপের বাড়ি পেয়েছিস বান্দির মেয়ে, যে যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি? নিচে নামলি কেন? জাস্ট আনসার মি, ইউ ব্লাডি বিচ! হোয়ার ডিড ইউ কাম অন আউটসাইড? হিংস্র যুবকের এহেন গর্জন ধ্বনিতে জড়সড় সবাই। কেউ আর সাহস করল না চোখ তুলে তাকাতে। এদিকে মাহি কাতরাচ্ছে। অবাধ্য চেষ্টায় দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ায়, আমি আসলে কিউটি। তখনই ভ্রু কুঁচকে মাঝে ভাঁজ পড়ল যুবকের।
চোখ দুটো বুজে নিয়ে আলগোছে কামড়ে ধরল নিজের ঠোঁট। দাঁতের কটমটানো বাড়ল তার। ডান হাতের মাহির কুণ্ঠায় চেপে রেখে বাঁ হাতে উঁচিয়ে শক্তভাবে ডলতে ডলতে নিজ ঘাড়ে। অতপর কটমট শব্দে শুধালো, আবার কিউটি? ওই মাদার ফাকারের নাম আমার সামনে তুলবি না, জানোয়ারের বাচ্চা। বলতে বলতে হাতের চাপ আগলা হলো যুবকের। একটুখানি ছাড়া পেতেই সপ্তদর্শী কেমন হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস টানতে লাগলো। ততপর হলো মুগ্ধ তখন চোয়াল শক্ত করে ফুটিয়ে গরম গমে গলায় হুঙ্কার ছুড়ল, অ্যাডুইন! তড়িৎ হাঁটু উঁচিয়ে দৌড়ে আসে অ্যাডুইন। নত মস্তিষ্কে দুহাতে পেটের কাছে ভাঁজ রেখে বিনয়ী ভাবভঙ্গি ধরতেই মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে বলে ওঠে, এই বান্দির মেয়েকে এক্ষুনি প্যালেসে দিয়ে আয়। আদেশ পেয়ে আলতো করে ঘাড় কাত করলো অ্যাডুইন। পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রইল চুপচাপ। মুগ্ধ এবার কঠিন চোয়াল স্থান ত্যাগ করতে উদ্যত হতেই বেচারি সপ্তদশী কেমন মিনমিনিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আওড়ায়, যেখানে বলবেন সেখানেই যাব, তবু আমার সাথে আমার কিউটিকে দিয়ে দিন প্লিজ, ওকে ছাড়া আমার ভালো লাগবে না। থামলো রুরু মানব। হাত দুটো তক্ষুনি মুষ্টিবদ্ধ করে চোখ দুটো বুজে ঠোঁট কামড়ে ধরলো মাত্রা অতিরিক্ত রাগে। এমনিতেই কিউটির কথা শুনতে পারে না সে, তার উপর মেয়েটার বারবার তার সামনে কিউটি, আমার কিউটি উচ্চারণ করা যাচ্ছে। এতে যে রাগের পারদ তরতর করে মাথাচাড়া দিয়ে উঠছে যুবকের, সে খবর কি আছে সেই সপ্তদর্শীর? রাখলে থোড়াই বলতো এসব। মুগ্ধ দাঁড়িয়ে আছে ঠায়, শক্ত চোয়ালে কটমট করছে দাঁত। এদিকে অ্যাডুইন ভুলবশত মুখ খুলে মাহিকে অগ্রসর হতে বলতে গিয়েও আচানক স্থবির হয়ে গেল বিচক্ষণের ন্যায়। ঢুকিলে মুখটা কিছুটা মারাত্মক দক্ষতায় হজম করে নিয়ে কেবল বিনয় ভঙ্গিতে ডান হাতের সামনে ইশারায় বোঝালো অগ্রসর হতে। মাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। হেঁচকি তুলে ঘাড় বাঁকিয়ে আলগোছে চাইল বাঁদিকে। অদূরের সোফায় কাউচে গা গুটিয়ে বসে আছে পশমি বোবা প্রাণীটা। রীতিমতো কাঁপছে ভয়ে, সামনে এগোতে পারছে না। কাচের টুকরোর উপস্থিতি মাহিকে পরাণ পুরল বেচারার জন্য। সে ফের হেঁচকি তুলে তুলে আওড়ালো, আমার কিউটিকে দিয়ে দিন না মিস্টার বিস্ট, আই প্রমিস আমি আর অবাধ্য হব না আপনার। সপ্তদশীর দেওয়া মানুষটার এহেন নতুন সম্বোধন মুখায়বে গম্ভীর ছাপ ফুটল অ্যাডুইনের। চোখ দুটো লেপটে গেল অসন্তুষ্টের ছাপ। এদিকে যার উদ্দেশ্যে সপ্তদশীর কথাটা বলল সে কেমন ফোঁস করছে। মুখখানা আগের চেয়ে দ্বিগুণ শক্ত করে আচমকা তেড়ে এলো মাহির পানে। অতঃপর কোনোরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই সপ্তদশীর মাখনের ন্যায় নরম গালখানায় বসল এক চপটাঘাত। তৎক্ষণাৎ গাল বাঁকিয়ে কান্নার বেগ বাড়ল মাহি। চপটাঘাতের জোরে চোখ থেকে চশমাটা খুলে পড়েছে ফ্লোরে। সেদিকে অবশ্য তেমন একটা পাত্তা দেয়নি মেয়েটা। উল্টো জ্বলতে থাকা গালটায় হাত বুলিয়ে কাঁদছে অনবরত। নির্দয় মানব এতটুকু থামেনি। তক্ষুনি তেড়ে এসে এক হাতে সপ্তদশীর নরম চরম ঘাড়টা শক্ত করে চেপে ধরে অন্য হাতে থাপা বসালো মেয়েটার গ্রীবায়। হুটহাট আক্রমণে হতভম্ব মাহি। কান্না ভুলে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। রুনো মানব কেমন কটমট করতে করতে এক অদ্ভুত অধিকার বোধে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, তোর মানে? যেই না সেটাকে কথায় কথায় তোর বলতে, যেটা না সেটাকেই কথায় কথায় তোর বলতে হবে কেন? এত কিছু করার পরেও তোর শিক্ষা হয় না বান্দির মেয়ে? তোর ওই মুখ দিয়ে আমার বাক্যটুকু কেবল আমার জন্য বেরোবে, এই পৃথিবীতে অন্য কিচ্ছুর জন্য নয়। আই রিপিট, কোনো মানুষ, কোনো বস্তু কিংবা সামান্য একটা খরগোশের ছানার জন্যও নয়। হেনফোর্স আমি যদি দেখেছি তুই আমার কথার অবাধ্য করেছিস, দেন আই সোয়ার সবার আগে যাকে তোর বলবি তাকে নিজ হাতে জবাই করে, অ্যান্ড দেন তোকে জবাই করব। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বিচ। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল সপ্তদশীর। আজ রুরো মানবের এহেন অদ্ভুত আদেশে বুক কাঁপছে তার। ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্দয় মানবের আগুন চোখে। আশ্চর্য, যুবকের চোখে আজ ভিন্ন এক অধিকার বোধ। বরাবরের ন্যায় আজ সেথায় ঘৃণ লেশমাত্র নেই। মাহি থমকেছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে যুবকের পানে।
কানে কি শুনলো না শুনলো তাতে কিচ্ছু যায় আসছে না তার। সে শুধু দেখছে যুবকের বাদামি চোখ দুটো। রুড়ো মানব ফোঁস করছে, ভীষণ রাগে গজগজ করতে করতে আচমকা ঝটকা দিয়ে ছেড়ে দিল মাহির ঘাড় গ্রীবা। অতঃপর হিংস্র বিকট ধ্বনিতে এডুইনকে ফের আদেশ ছুড়ল, ওকে এক্ষুনি আমার দুই চোখের সামনে থেকে সরা এডুইন। সহসা এগোতেই তৎপর হলো এডুইন। গুনে গুনে মাত্র 2-1 কদম এগোতেই পেছন থেকে ধেয়ে এলো মনস্টারের হুঙ্কার, টেক দ্যাট ফাকিং ডেভিড অ্যাজ ওয়েল। থামলো এডুইন, গম্ভীর মুখে মাথা নুয়ে পা ঘোরালো উল্টো পথে। কাচের টুকরোর ওপরে বুট পরিহিত মর্মর শব্দ তুলে এগুলো সোফা কাউচের দিকে। এক হাতে আলতো করে খরগোশ ছানাকে তুলে নিয়ে তার গায়ে হাত বোলালো এডুইন। কিয়ৎক্ষণ চোখা দৃষ্টিতে পানিটার দিকে তাকিয়ে থেকে যুবক মনে মনে আড়ালো, ড্যাম বাডি, ইউ আর সো লাকি। কথাটা মনে মনে আওড়াতেই ঠোঁটের কোণে আচমকা বাঁকা হাসির রেশ দেখা গেল এডুইনের। তবে এই সময় পেরোতে না পেরোতেই তা হাওয়ায় মিলিয়ে গেল কেমন। মুখাবে টানলো কপট গম্ভীর ভাব। এডুইন পিঠ ঘুরিয়ে ফের চলে এলো চমুখে, পায়ের গতি সিঁড়ি থেকে দুহাত দূরত্বে নামিয়ে নত মস্তিষ্কে খরগোশ ছানাকে এগিয়ে দিল মাহির দিকে। পছন্দের আদুরের ছানাকে ফের কাছে পেয়ে এতক্ষণে কষ্ট বেমালুম ভুলে গেল মাহি। ঠোঁটের কোণে ভেজা হাসির রেশ টেনে যেই না কিউটিকে কোলে নিবে অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তড়াক করে চেপে ধরল তার নরম কবজি। ফরকায় মাহি। তড়িৎ বিস্ফৃত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃশ্যমান হয় মুগ্ধের কটমট চাহনি। থতমত খেয়ে বসলো মাহি। আবার কি ভুল করলো তা যাচাই বাছাইয়ের পর্বে গেল না সে। কেননা গেলেও যান, না গেলেও তা। সবশেষে সব দোষ থাকুক বা না থাকুক, নির্দয় মানবের থাপ্পড় যে খেতেই হবে। মাহি মাথা নুইয়ে নিজেকে শক্ত করতে লাগলো, চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল ঠায়। এদিকে মুগ্ধ তখন ছো মেরে এডুইনের হাত থেকে খরগোশটা নিয়ে নিল নিজ হাতে। অতবার কঠিন মুখাবে এক পল খরগোশের পালে তাকিয়ে রইল কেমন। সেকেন্ড পেরোতে না পেরোতেই পশমি ছানাকে আলগোচে তুলে দিল মাহির হাতে। চোখ মুখে খিচে দাঁড়িয়ে আছে মাহি। হাতে নরম পশমি পানির পরশ পেতেই তড়াক করে খুলল সপ্তদশী। অক্ষিপুটের সম্মুখে কিউটিকে দেখে ভেজা চোখে হাসলো কেমন। আলগোছে কিউটিকে দুহাতে আজলায় নিয়ে বুকের সঙ্গে চেপে ধরে সে। এদিকে আর দৃষ্টিতে এহেন দৃষ্টি দেখলো মুগ্ধ। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল বার কয়েক। চোয়ালের পেশি টান টান করে তক্ষুনি গটগট পায়ে ত্যাগ করলো স্থান। এডুইন এগোয় খানিক, নীরবের সম্মুখে হাত বাড়িয়ে মেয়েটাকে ইশারায় বোঝালো এগোতে। তবে এক মুহূর্তে বিড়ম্বনায় পড়ল মাহি। ফ্লোরে বিছিয়ে রাখা কাচের টুকরো, সবার পায়ে জুতো থাকলেও তার পা উন্মুক্ত। হাঁটতে গেলে কাজ ঢুকবে না। মাহি খানিক দোনামোনা করে মিনমিনিয়ে স্বরে আড়লো, মানে আমি তো জুতো পরিনি, আমি জুতো পরে আসি। এডুইন স্থির থাকলেও তক্ষুনি দাঁতে দাঁত চাপলেন মনস্টার। কোমরের দুপাশে হাত চেপে কটমটিয়ে বলল, হাঁটার জন্য জুতোও লাগবে বান্দির মেয়ে? তাহলে খালি পায়ে নিচে নামলি কেন? এখন ওসবের ওপর দিয়েই খালি পায়ে হাঁটবি? আমার অবদ্ধতার করার সময় তো মনে থাকে না কোনো কিছু। তাহলে বোঝ এবার, জাহাট। সপ্তদশী চিবক নামলো গলার কাছে। কিছুক্ষণ আগে যে লোকটা তাকে কাচের ওপর পা রাখা থেকে বাঁচিয়েছিল, আর এখন সে নিজেই বলছে এসবের ওপর দিয়ে হাঁটতে। নাক টানলো মাহি। কপালে থাকলে আর কি বা করার আছে তার। সপ্তদশী নিজেকে শক্ত করলো মনে মনে। কাঁপা কাঁপা বদনের সামনে বাড়ালো পা, চোখ মুখ খিচে নিল আগে ভাগে। তার বাম পাটা যেই না যখন প্রায় ছুঁই ফ্লোরের ঠিক সঙ্গে, তখনই একজোড়া শক্তপোক্ত হাত এসে আচমকা শক্ত করে চেপে ধরল মাহির কোমর। ভরকায় মাহি। তড়িঘড়ি করে চোখের পর্দা সরিয়ে হকচকানো দৃষ্টিতে তাকাতেই রুড়ো মানব কেমন শক্ত মুখে তাকিয়ে আছে তার পানে। মাহি চোখ মুখ খুলতেই নির্দয় মানব দিল এক জোরালো ধমক। চাপা স্বরে দাঁত কিরমির করতে করতে বলল, বড্ড চালাচ্ছিস আমাকে বান্দির মেয়ে। এখনও সময় আছে, আমাকে জ্বালাতন করা ছেড়ে দে, না হলে এর ফল কিন্তু মোটেও সুখকর হবে না। মাইন্ড ইট। হতবুদ্ধির ন্যায় চেয়ে আছে মাহি। লোকটা এসব কি বলছে কে জানে।
সে আবার কাকে জ্বালাতন করলো? উল্টো লোকটাই তো তাকে যখন তখন চালিয়ে মারছে। মাহি চোখ নামিয়েছে। যুবকের হাতের বাঁধনে বড্ড অস্বস্তি হচ্ছে তার। মেয়েটা অস্বস্তিতে মোচড়াচ্ছে কেমন। তা দেখে দাঁত খিচে মুগ্ধ। তক্ষুনি কোনোরূপ কালবিলম্ব না করে মেয়েটাকে হাত থেকে খরগোশ ছানাকে ছোঁ মেরে নিয়ে নিল কেমন। এহেন কাণ্ডে হকচকায় মাহি। আদুরে ছানার জন্য অসহায় কণ্ঠে মুখ খুলতেই যাবে অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ এক ঝটকায় তাকে তুলে দিল কাঁধে। মাহি হাত দুটো ঝুলছে বেশ। আতঙ্কিত কণ্ঠে আওড়ায়, ছাড়ুন আমায়। কে করছেন? আমার আমার বাকিটুকু বলতে গিয়ে কিছুক্ষণ পূর্বের ঘটনাটা হুট করে মনে পড়ে গেল সপ্তদর্শীর। যুবকের সামনে আমার আমার করে আর মার খাওয়ার মতো সাধ্যই হলো না তার। সে কেমন ভয়ের তো ঢোক গিলে আমতা আমতা করতে করতে লাগলো। এদিকে মুগ্ধ তখন চোয়াল শক্ত করে খরগোশটাকে এগিয়ে দিল অ্যাডউইনের দিকে। পরক্ষণে তার কোনো কৈফিয়ত দেবার প্রয়োজন না করে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে হাঁটছে সে। না, হাত রেখেছে মেয়েটার গায়ে। মাহি ভয়ে তাকাচ্ছে এদিক ওদিক। অ্যাডউইন কিছু কিছু পিছু পিছু আসছে। তার কোলে কিউটি গুটিসুটি মেরে বসে আছে কেমন। পেইন্ট হাউসের সম্মুখে বিশালাকার দুয়ারে দাঁড়িয়ে পড়ে আছে গোলাকার কিছু একটা। নির্দয় মানব এগিয়ে এসে আলগোছে ফুটবলের মতো কিক বসালো গোলাকার বস্তুটির গায়ে। আর অমনি বস্তুটি গিয়ে আছড়ে পড়ল পেইন্ট হাউসের বাইরে। গোলাকার হয় তা গড়াচ্ছে ভীষণ। গড়াতে গড়াতে গিয়ে অবশেষে থেমেছে পাহাড়ের কোল ঘেঁষে থাকা রেলিংয়ের দাঁড়ে। যুবক নির্বিকার ভঙ্গিতে দুহাতে পকেটে গুজে এগোচ্ছে। পেইন্ট হাউসের বাইরের সবটা কেমন আবছা আলোয় বুঁদ হয়ে আছে। এহেন আবছা আলো আধারিতে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে পা বাড়ালো দুর্গম পাহাড়ি রাস্তায়। এদিকে কোথা থেকে যেন একটা নেকড়ে এসে ছুটল পাহাড়ের রেলিংয়ের ধারে। গোলকটার বস্তুটির জন্য তারা একে অপরের সাথে কেমন হাঁকাচ্ছে দেখো। হিংস্র হিংস্র দাঁতের ধারালো কামড়ে ছিঁড়ে ফিরে যাচ্ছে গোলাকার বস্তুটি। অ্যাডউইনের বাইরে পা রাখতেই চোখ ফেলল নেকড়েদের দিকে। হিংস্র প্রাণীদের অমন কার্যক্রম দেখে গা ছমছম করে উঠল তার। আহারে, সামান্য একটা মাথা নিয়ে নেকড়েদের কত কামড়াকামড়ি। অ্যাডউইন কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেললে এগোয় পাহাড়ি রাস্তার দিকে। পাহাড়ের উঁচু নিচু পাথুরে পথ। যুবক নির্বিকার ভঙ্গিতে হাঁটলেও মাহির হয়েছে বেহাল দশা। একে তো যুবকের প্রশস্ত কাঁধের ওপর পড়ে আছে বেচারি, তার উপর এমন উঁচু নিচু হাঁটা। লোকটা তো তাকে আগলেও ধরছে না, না যেন কখন পড়ে যায় বেচারি। মাহি ভয়ে চোখ মুখ খিচে আওড়ালো, আমার লাগছে, ভয় লাগছে। শুনল মুগ্ধ। কঠিন মুখাভাবে তখনও খুব একটা পরিবর্তন আসেনি তার। সে উল্টো গমগমে গলায় প্রত্যুত্তর করলো, মরবি না এত সহজে, সো চিল। ভ্রু গোটায় মাহি। সে বেশ জানতো লোকটা তাকে এমন কিছুই বলবে। সপ্তদর্শী ভয়ে চোখ মুখ খিচে কুঁচকে পড়ে রইল কাঁধে। তবে এরই মধ্যে যুবক ঢালু পথে পা বাড়াতেই কাঁধ থেকে হালকা গড়িয়ে পড়তে নেয় মাহি। কিন্তু সময় মতো নিজেকে সামলাতে মেয়েটা তড়িঘড়ি করে আচমকা খামচে ধরল যুবকের পিঠ। ফলে যুবকের ফর্সা উদম পিঠের চামড়ায় মুহূর্তেই দেবে গেল মাহির নখ। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চোয়াল শক্ত করে দাঁত খিচেই হিসিয়ে বলল, তুই কি জানিস বান্দির মেয়ে, তোকে এই মুহূর্তে মেরে ফেলাটা আমার জন্য আবশ্যক হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে যুবকের পিঠ থেকে হাত সরিয়ে অপরাধী কণ্ঠে আওড়ালো, সরি, তোর সরি মাই ফুট বান্দির মেয়ে। আর একবার আমার গায়ে টাচ লাগলে এই পাহাড় থেকে নিজে ছুঁড়ে ফেলবো মাইন্ডেড। রাতের দিকে আশেপাশে কোনো ক্ষুধার্ত পশু ঘোরে। আজ না হয় তোর মতো কোকলাস ওদের খাবার হবে। হকচকিয়ে ওঠে মাহি। মুখটা কেমন কাঁদো কাঁদো ভাবে নিয়ে হড়বড়িয়ে বলে ওঠে, এই না না, আর ছোব না, প্রমিস। মিনিট 40 পেরোলো। পাহাড়ের দুর্গম রাস্তা দিয়ে অবশেষে নেমে আসছেন মনস্টার। বেচারি মাহি কেমন চুপসে গিয়েছে এতক্ষণে। মুগ্ধ এতক্ষণে 5টে সিগার শেষ করেছে। 6 নাম্বারটা এখনও ঠোঁটের ফাঁকে চলছে। সিগারের ধোঁয়া সহ্য হয় না বেচারির। সেই কখন থেকে নাক মুখে হাত দিয়ে চেপে রেখেছে সে। এবার তো মনে হচ্ছে জ্ঞান হারাবে বেচারি। মুগ্ধ বিরতিহীন কদমে এগোচ্ছে। পাহাড়ি রাস্তা পার করে এবার তার ব্যস্ত কদম ঝুঁকলো চেরি ব্লসম গার্ডেনের দিকে। চোখ কুঁচকে রাখা মাহি
ততক্ষণে পিটপিট করে চোখ খুলল। সম্মুখে প্রিয় জায়গাটার অবহ দেখে বুকটায় বোধহয় খানিকটা স্বস্তি মিলল। গার্ডেনের মাঝপথে এসে থেমে গেল মুগ্ধের পা দুটো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রেখে সে কেমন হুট করে কাঁধ থেকে নামিয়ে দিল মেয়েটাকে। এতক্ষণ পর সোজা হয়ে দাঁড়াতেই ভন ভন করতে লাগলো সপ্তদর্শীর মাথা। শরীরটা কেমন দুলছে দেখো। মুগ্ধ সেদিকে ভ্রূক্ষেপহীন। এক হাতে ঠোঁট থেকে সিগার নামিয়ে অসভ্যের ন্যায় ঠোঁট ধোয়া ছাড়ল মেয়েটার মুখের ওপর। তক্ষুনি নাক মুখ কুচকে নিল মাহি। এহেন উটকো গন্ধে গা গুলিয়ে ওঠে বেচারির। বমি আসবে আসবে ভাব। যুবক বাঁকা হাসলো বোধহয়। ঠোঁটটা দাঁতের সঙ্গে খানিক পিষে নিয়ে বলল, চুপচাপ ঘরে যাবি। এবার কোনো বালপাকনামি করতে গেলে চিরদিনের জন্য গর্দান হারাবি। মনে থাকবে বান্দির মেয়ে? বাধ্যের ন্যায় উপর নিচ মাথা নাড়ায় মাহি। ও যুবক ফের ঠোঁটের ফাঁকে গুজল সিগার। শরীরের বাঁকিয়ে উল্টো পথে পা বাড়িয়ে হাঁটতে লাগলো ভাবলেশীন ভঙ্গিতে। সামনের থেকে হেঁটে আসছে অ্যাডউইন। মনস্টারকে দেখেই মাথা ঝুঁকিয়েছে গম্ভীর মানব। ঠোঁট ছোট ছোট কদমে কোনো রকমে এগোচ্ছে এবার মনস্টার। আর তার কটকটিয়ে পায়ে এগিয়ে এসে যেই না অ্যাডউইনকে পাশ কাটাবে অমনি সে বেশ দক্ষতায় নিজের ডান হাত দিয়ে অ্যাডউইনের ঘাড় আঁকড়ে ধরে ঘুরিয়ে নেয় এক প্রকার। হাতের শক্ত বাঁধনে অ্যাডউইনের ঘাড় চেপে রেখে সিগার টান বসাচ্ছে মনস্টার। এদিকে অ্যাডউইন হতভম্ব। নিজেকে ছাড়ানোর কোনোরূপ পায়তারা করছে না সে। কারণ জানে তো মনস্টারের হাত থেকে বাঁচা এত সহজ নয়। কিয়ৎক্ষণ নীরব রইল চারপাশ। তবে মিনিট খানেক বাদেই অ্যাডউইনের কুণ্ঠগহ্বরে ফেসে এলো মনস্টারের চাপা স্বরের কঠিন আলটিমেটাম। চোখ যেন উপরে না ওঠে অ্যাডউইন। উঠলেও সমস্যা নেই। সাইকে অনেক দিন ধরে চর্বিযুক্ত মাংস খায় না। চলবে।